নমস্কার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ম্যাথের উপরে কিছু নমুনা প্রশ্নোত্তর সলভ করব। আমি যে বইটা নিয়েছি এটা হচ্ছে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা। তো এখান থেকে ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে স্কুলগুলো আছে, তো সেখান থেকে আমি কয়েকটা স্কুল পরপর সলভ করাবো, তোমরা দেখে নাও। দেখো, তোমাদের যদি কারো রায়ান মার্টিন বই থেকে থাকে তো তোমরা পেজ ধরে দেখে নিতে পারো, আর যাদের নেই তারা এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ফলো করো, তাহলে আশা করছি তোমাদের প্রিপারেশনটা আরও বেটার হবে। দেখো, তোমাদের এই সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখান থেকে প্রথম যে স্কুলটা আছে এখানে দেখো আরামবাগ হাই স্কুল এইচএস। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সলভ করিয়ে দেবো, তো দেখে নাও, এক এক করে আমি করিয়ে দিচ্ছি। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, 2 টাকার 12.5% সমান কত পয়সা। দেখো, এখানে উত্তর চেয়েছে কত পয়সা, আর এখানে এককটা আছে টাকা। তো আমরা কি করব, এই টাকাটাকে প্রথমে পয়সায় করে নেব, তারপরে তার সঙ্গে 12.5% গুণ করে দেব। প্রথমে আমরা লিখব 2 টাকা সমান, তো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা। অতএব 2 টাকার 12.5% সমান, তো 2 টাকার জায়গায় আমরা কত লিখব, 200 লিখব। আর 12.5% এটাকে আমরা ভেঙে নেব। দেখো, এটার সঙ্গে এটা গুণ করে উপরে একটা যোগ করতে হয়, তো 12 দুয়ে 24 আর একে 25, তো এর সঙ্গে আমরা গুণ করব 25, আর নিচে কত আছে, 2 আছে, পার্সেন্ট সমান আমরা লিখতে পারি 200 ইন্টু 25/2, আর এই পার্সেন্টটা তুলে দিলে নিচে সবসময় 100 ভাগ হয়ে যায়, তো এটা ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে লিখব পয়সা। এবারে কাটাকাটি করো। দেখো, এর দুটো শূন্য, এর নিচে দুটো শূন্য কেটে যাচ্ছে, এই 2 আর উপরে 2 কেটে যাচ্ছে, তো থাকছে কত, 25। তার মানে 2 টাকার 12.5% মানে 25 পয়সা, তো এটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2-এর দাগে যে অঙ্কটা আছে, দেখো 2:5, 7:8 ও 3:4 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাতের নিয়মটা একটু দেখে নাও। দেখো, আমাদের প্রত্যেকটা অনুপাতে দুটো করে পদ থাকে, এখানে 3টে অনুপাত আছে। এক একটা অনুপাতের প্রথম পদকে পূর্বপদ বলা হয় এবং দ্বিতীয় পদকে উত্তরপদ বলা হয়। তো আমরা যখন মিশ্র অনুপাত করব তখন প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলো গুণ করব। দেখো, এর প্রথমটার পূর্বপদ 2 আছে, এর প্রথমটার পূর্বপদ আছে কত, 7, এবং 3 নম্বরটার প্রথম পূর্বপদ আছে কত, 3। তো এই 3টে আমরা গুণ করব, তো এখানে আমরা লিখব 2 × 7 × 3। এবার এখানে অনুপাতের চিহ্ন দেব, দিয়ে এবার উত্তর পদগুলো সব গুণ করে দেবো। দেখো, উত্তর পদ কি আছে, প্রথমটায় আছে 5 ইন্টু দ্বিতীয়টায় আছে 8 ইন্টু তৃতীয়টায় আছে 4। এইবার এটার অনুপাত করো। তো প্রথমে দেখো, এই 2-এর সঙ্গে 4 কেটে যাবে, তো 2 এখানে উঠে গেলে এখানে 7 × 3 থাকছে = এখানে 5 × 8, আর এই 2 আর 4 কেটে গেলে কত, 2 2 4, মানে এখানে 2 থাকছে। তো দেখো, আর কাটছে, আর কোনো সংখ্যা কিন্তু এখানে কাটবে না, তার মানে এটা গুণ করে দিতে হবে, 3 × 7 = 21, আর এইগুলো সব গুণ করে দাও, 5 × 8 = 40, 40 × 2 = 80, তো 21:80 কিন্তু হয়ে যাবে এর মিশ্র অনুপাত। এরপরে 3-এর দাগে যে অঙ্কটা আছে, দেখো 5x², এই বীজগাণিতিক সংখ্যামালায় 5x এর সহগ কত। তো সহগ আমরা জানি, চল সংখ্যার আগে যে সংখ্যাটা থাকে সেটাকে সহগ বলে, তো 5x এর সহগ এখানে হয়ে যাবে কত, 5। নেক্সট 4-এর দাগে যে কোশ্চেনটা আছে, শূন্যস্থান পূরণ করো। 15 ডিগ্রি একটি ড্যাশ কোণ। তো 15 ডিগ্রি একটি কি কোণ হবে, 15 ডিগ্রি একটা সূক্ষ্ম কোণ হবে, কারণ আমরা জানি 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্ম কোণ হয়, 91 থেকে 179 পর্যন্ত স্থূলকোণ হয়, আর 180-র পরে থেকে 360 ডিগ্রি পর্যন্ত প্রবৃদ্ধ কোণ হয়। তো এখানে লিখবে 15 ডিগ্রি একটি সূক্ষ্ম কোণ। এরপরে চলে এসে 2-এর দাগ। দেখো, এখানে 2-এর প্রথম যে অঙ্কটা আছে, সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত। তো দেখো, অঙ্কটা আমরা এক্স ধরেও করতে পারি, আবার এক্স না ধরেও করতে পারি। দেখো, এক্স ধরে যদি করা হয় তো কেমন হবে, ধরি সুভাষবাবুর মাসিক আয় x টাকা। এবারে তিনি খরচ করছেন মাসিক আয়ের 66.2%। তো আমরা এখানে লিখব তিনি খরচ করেন মাসিক আয়ের 66.2%। তাহলে এর মানে কি, গুণ মাসিক আয় x, এর সঙ্গে 66.2% গুণ হয়ে যাবে, সমান আমরা লিখতে পারি x ইন্টু, এটাকে ভেঙে দাও, 66 3 318, হাতে 1, 318 আর একে 19, 198, এর সঙ্গে উপরে 2 যোগ হয়ে যাবে, তো হয়ে যাবে কত, 200/3, এত পার্সেন্ট। এবার আমরা পার্সেন্টটা তুলে দেব, x ইন্টু
200/3% তোলার জন্য নিচে 100 ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করো, দেখো উপরে 2 শূন্য নিচে 2 শূন্য কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে কত 2x/3 এত টাকা, 2x/3 টাকা। এবার আমরা এক্স ধরে এটা মাসিক খরচটা বের করলাম, আর তিনি এখানে খরচ করছেন মাসে কত 3250 টাকা। তো এইটা আমরা এক্স ধরে বের করেছি, আর এই টাকাটা পূর্ণ সংখ্যায় বলে দিয়েছে, তার মানে এইটার মান যা হবে এটার মান তাই হবে। অতএব আমরা লিখব শর্তানুসারে 2x/3 সমান 3250, বা এবার কোনাকুনি গুণ করে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে 2x গুণ হলে 2x হয়ে যাবে, আর 3-এর সঙ্গে এটা গুণ করো 3250, আর 3টা আমরা এখানে গুণ আকারে রেখে দেব, বা x সমান দেখো x এর সঙ্গে 2 কি গুণ সম্পর্কে আছে, তাহলে উপরে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখব 3250 গুণ 3, আর এই 2টা নিচে চলে যাবে। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে উপরেটা কেটে যাবে, 16 দিয়ে 32, 25 দিয়ে 50, বা x সমান 3-এর সঙ্গে এটা গুণ করে দাও, 4875 টাকা। তো আমরা এক্সটা কি ধরেছিলাম, সুভাষবাবুর মাসিক আয়। তো এখানে অ্যান্সার কি চেয়েছে, সুভাষবাবুর মাসিক আয় কত, অর্থাৎ সুভাষবাবুর মাসিক আয় হয়ে যাবে 4875 টাকা। পরের যে অঙ্কটা আছে দেখো, কোনো একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবে, অর্থাৎ 3টে হল ঘরে অনুপাত দেওয়া আছে, এবার কোন হল ঘরে কতজন বসবে সেটা আমরা বের করব। তো আমরা প্রথমে লিখব 3টি হল ঘরে বসা ব্যক্তিদের অনুপাত সমান কত আছে 11:3:3:1 তো এটাকে অনুপাত করো, দেখো 11:3, আর এই মিশ্র ভগ্নাংশটা আমরা ভেঙে নেব, 3 2 6 আর 1 7, 7/2। তো দেখো এইটা যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে এই প্রত্যেকটা আমরা কি পূর্ণ সংখ্যা করে নেব, তার মানে এই 2টা কিন্তু এইগুলোর সঙ্গে গুণ হয়ে যাবে। তো এখানে 11 দিয়ে 22 হয়ে যাবে, এটা 3 2 6 হয়ে যাবে, আর এটা 7 থেকে যাবে, তার মানে আমাদের অনুপাতটা দাঁড়ালো 22:6:7। এবার আমরা প্রতিটা হল ঘরে বের করব এক একটা হল ঘরে কতজন করে বসেছে। তো আমরা লিখব প্রথম হল ঘরে বসা ব্যক্তিদের সংখ্যা সমান, দেখো মোট কতজন এসেছিল ট্রেনিং নিতে 1050, তো এর সঙ্গে আমরা গুণ করব কত, দেখো প্রথম হল ঘরে অনুপাত কত হয়েছে এখানে 22, আর এবারে অনুপাতগুলো যোগফল নিচে হবে। দেখো অনুপাতগুলো কি কি আছে 22, 6 আর 7, তো এগুলো যোগ করে দাও, 22 6 28, 28 আর 7 35। এবার কাটাকাটি করো, দেখো উপর নিচে কেটে যাবে, এখানে 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে 10, মাঝে 5 0, 5 7 35, 7 দিয়ে এটা কেটে যাবে, দেখো 3 7 21 30। তো এবার উপরে উপরে গুণ করে দাও, 3 22 66, 360 জন। তাহলে প্রথম হল ঘরে কতজন বসেছিল 360 জন। একইভাবে আমরা দ্বিতীয় আর তৃতীয় হল ঘরে বসা ব্যক্তিদের সংখ্যা বের করব। দ্বিতীয় হল ঘরে বসা ব্যক্তিদের সংখ্যা সমান, একই নিয়মে আমরা করব 1050 ইন্টু দ্বিতীয় হল ঘরের অনুপাত কত আছে 6, আর নিচে আনুপাতিক যোগফল কত হবে 35 এতজন। একইভাবে কাটো, 5 7 35, 210, 7 দিয়ে কেটে যাও 330, তার মানে এটা গুণ করলে 318, 180 জন। তাহলে এবারে আমরা তৃতীয় হল ঘরে বের করব, এবং তৃতীয় হল ঘরে বসা ব্যক্তিদের সংখ্যা সমান, একই নিয়মে করো 1050 ইন্টু তৃতীয় হল ঘরের অনুপাত কত ছিল 7, তো 7 বাই আনুপাতিক যোগফল 35 এতজন, কেটে দাও, 5 7 35, 5 দিয়ে 10, 5 1 5 0, 3 7 21 30, তাহলে এটা গুণ করে দাও, 3 7 21 210 জন। তাহলে কোন হল ঘরে কতজন বসেছিল, প্রথম হল ঘরে বসেছিল 660, দ্বিতীয় হল ঘরে বসেছে 180, এবং তৃতীয় হল ঘরে কত 210 জন বসেছে। তো এটাই অ্যান্সার হবে। 3 নম্বর যে অঙ্কটা আছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত
সমান 7:9। মানিক বাবুর বয়স সমান কত 72 বছর। অতএব পুলক বাবুর বয়স সমান 7 × 72/9। তো এইখানে পুলক বাবুর অনুপাতের সঙ্গে মানিক বাবুর মোট বয়স গুণ করে দিয়ে মানিক বাবুর অনুপাত দিয়ে এটাকে ভাগ করতে হবে, এত বছর। তো এটা কীভাবে হচ্ছে আমি যদি তোমাদের একটু বলে দিই, দেখো এখানে প্রথমে আছে পুলক বাবু = মানিক বাবু, ঠিক আছে। তাহলে পুলক বাবুর বয়সের অনুপাত কত 7:9, আর এখানে সমান চিহ্ন দেব, বা আমরা সমানুপাতও দিতে পারি। মানিক বাবুর মোট বয়স দেওয়া আছে আর পুলক বাবুরটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু প্রথমে পুলক বাবুর অনুপাত ছিল, তাহলে এখানে প্রথমে পুলক বাবুর মোট বয়স হবে মানিক বাবুর মোট বয়স, এখানে 72 বলে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখব 7/9, এটা জিজ্ঞাসার চিহ্ন, মানে পুলক বাবুর বয়স বাই 72। তো এবার কোনাকুনি গুণ করো, দেখো 72-এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে, তো 72-এর সঙ্গে 7 গুণ হলে আর এই 9টা নিচে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে পুলক বাবুর বয়সটা বেরিয়ে যাবে। তো আমাদের এই হিসাবেই কিন্তু এখানে করা হয়েছে। তো এটা ভাগ করো, 9×8 = 72, এবার উপরে উপরে গুণ করে দাও, 7×8 = 56। তাহলে পুলক বাবুর বয়স কত বছর হবে 56 বছর। এরপরে যে অঙ্কটা আছে দেখো 4x = 8y হলে x/y + 1 এর মান কত। তো এটা তোমাদের সূচক থেকে দিয়েছে 4x = 8y, তাহলে মান চেয়েছে কি x/y + 1। তো আমরা এইখান থেকে কি বের করতে পারি, দেখো 4x, তাহলে 4টাকে আমরা 2 এর বেজে ভেঙে নেব, 2 এর স্কোয়ার, আর এখানে সূচক আছে কত x। 8টাকে 2 এর বেজে ভাঙলে 2 এর কিউব হয়ে যাবে, 2 × 2 = 4, 2 × 4 = 8, আর উপরে আছে y, বা আমরা লিখতে পারি 2 এই সূচক গুণ হয়ে যায়, তাহলে 2x হবে উপরে, আর এখানে 2 আর y গুণ হলে 3y। এবার দেখো বেজ যদি একই হয় উভয় পরে, তাহলে উঠে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x = 3y, বা এবারে x এর নিচে yটা নিয়ে চলে এসো, x/y, আর তাহলে এপারে 3 এর নিচে এইপারে 2 চলে যাবে, তাহলে x/y এর মান আমরা কি পেলাম 3/2 পেলাম। এবার দেখো এখানে x/y + 1 এর মান বের করতে বলেছে, তা এটার সমান আমরা লিখতে পারি x/y পেয়েছি আমরা 3/2 + 1 সমান, এখানে লসাগু যোগ করো, 2 লসাগু 3 + 2 × 2, তার মানে কি 5/2, তার মানে এটা মিশ্র ভগ্নাংশ করে দাও, যেহেতু লব বড়, 2 × 2 = 4, 2 পূর্ণ 1 × 2, তো এটা অ্যান্সার হবে। এরপরে যে অঙ্কটা আছে দেখো -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে 14x² + 11x + 3 হবে। তাহলে এইটা কিন্তু উত্তর বলে দিয়েছে, আর এটা একটা সংখ্যা, এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, তার মানে আমরা এই উত্তর থেকে এইটা মাইনাস করব। তো দেখো এখানে আছে 14x² + 11x + 3, এটা থেকে আমরা মাইনাস করব -8x² + 8x + 1 সমান। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখানে প্রথমে যেটা আছে 14x² + 11x + 3, এই মাইনাসটা ভিতরে চিহ্নগুলোর সঙ্গে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে +8x² প্লাস মাইনাসে -8x মাইনাস প্লাসে -1। এবার যোগ বিয়োগ করো, দেখো x² এর সঙ্গে x² যোগ বিয়োগ হবে, তো এখানে +8x² আছে, এখানে আছে +14x², যেহেতু এর আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাসই আছে, তো 14 আর 8 যোগ করে দাও, 8 × 4 = 12, 22x²। এবার দেখো x এর সঙ্গে x এর যোগ বিয়োগ হবে, এখানে আছে +11x, এখানে আছে -8x, তাহলে এটা প্লাস এটা মাইনাস আছে, মানে কি বিয়োগ হয়ে যাবে, তো 11 থেকে 8 বাদ দিলে 3 হয়ে যায়, বড়টার চিহ্ন কি প্লাস আছে, তাহলে +3x, এখানে সংখ্যা যোগ হবে +3 আর এখানে -1, তাহলে 3 থেকে 1 বাদ যাবে, গেলে হবে কত 2, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 22x² + 3x + 2, তো এটা অ্যান্সার হবে। এরপরে যেটা আছে দেখো প্রথমটিকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, দেখো এখানে একটা ভাগ বলেছে, প্রথমে আছে কি 3pqr + 6p²qr² - 3pq² এটাকে ভাগ করতে হবে কত দিয়ে -3pqr দিয়ে। তো দেখো ভাগটা দেখে নাও, দেখো আমি এটা লিখে নিয়েছি, এবার ভাগ করতে হবে। দেখো প্রথমে আমরা সংখ্যার সঙ্গে মেলাবো, দেখো এখানে 3 আছে, এরও 3 আছে, তার মানে এখানে সংখ্যা কি নিতে হবে 1 নিতে হবে, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করলে
3 হয়ে যাবে। আর এইখানে দেখো চিহ্নটা যদি আমরা ধরি, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এর আগে কি মাইনাস আছে, তাহলে মাইনাসের সঙ্গে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে গেলে কি হবে, প্লাস হবে। তার মানে আমরা -3 সঙ্গে -1 গুণ করলে এখানে আমরা 3 পেয়ে যাচ্ছি। আর এখানে পি কিউ আর যেমন ছিল তেমন বসে যাবে। তার মানে আমরা কি প্রথমেরটা মিল পেয়ে গেলাম। এবারে চিহ্নটা কিন্তু পাল্টে যায়, নিচের সংখ্যার চিহ্ন, নিচে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তো উপরে +3 পি কিউ আর, নিচে -3 পি কিউ আর, এটা কেটে যাবে। এর পরের সংখ্যাটা নামাও, এখানে আছে কি +6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। তো একইভাবে এটাকে আমরা ভাগ করব। দেখো এখানে মাইনাস আছে, এর আগে কিছু নেই প্লাস আছে, তার মানে এখানে আমাদের অবশ্যই একটা মাইনাস নিতে হবে। এখানে 3 আছে, এখানে 6 আছে, মানে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। 2 3 6 পেলাম। এখানে আছে পি, এখানে আছে পি স্কোয়ার, তাহলে এখানে আমরা একটা পি নেব, তাহলে পি এর সঙ্গে এই পি গুণ করলে এখানে আমরা পি স্কোয়ার পেয়ে যাব। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, তাহলে কিউ আর নিতে হবে না, তাহলে কিউ বসে যাবে। এখানে আছে আর, এখানে আছে আর স্কোয়ার, তার মানে এখানে একটা আর আমরা নেব, তাহলে আর আর গুণ করলে এখানে হবে আর স্কোয়ার। তাহলে মেন কথা হচ্ছে আমাদের এইটার সঙ্গে উপরেরটার সঙ্গে নিচেরটা মেলাতে হবে। তো এবার দেখো প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, তো উপরে প্লাস মাইনাস কেটে যাচ্ছে। এর পরের সংখ্যা নামাও, -9 পি কিউ কিউ স্কোয়ার আর কিউ। একইভাবে আমরা মেলাবো। দেখো প্রথমে চিহ্ন মেলাও, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে এখানে প্লাস নিলেই হবে, এই প্লাস মাইনাসে মাইনাস। এবারে কি আছে, এখানে 9 আছে, এখানে 3 আছে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হবে, তার মানে এখানে 3 নাও। তো আমরা এখানে পাচ্ছি -9। এখানে আছে পি, এখানে আছে পি কিউব, তার মানে কি এখানে আমাদের পি স্কোয়ার নিতে হবে, পি স্কোয়ার আর পি গুণ করলে আমরা পি কিউব পাই। এখানে আছে কিউব, এখানে আছে কিউ স্কোয়ার, তাহলে কিউবের সঙ্গে যদি আমরা কিউব গুণ করি তাহলে কিউ স্কোয়ার পাই। এরপরে এখানে আছে আর, এখানে আছে আর কিউব, তার মানে এখানে আমরা একটা আর স্কোয়ার নেব, আর স্কোয়ার আর আর গুণ করলে হয়ে যাবে আর কিউব। তো এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। দেখো এটা প্লাস, এটা মাইনাস কেটে যাচ্ছে, তার ভাগশেষ আর কিছু থাকছে না। অতএব নির্ণেয় ভাগফল -1 -2 পি আর প্লাস 3 পি স্কোয়ার কিউব আর স্কোয়ার। তো এটা অ্যান্সার হবে। নেক্সট যে অঙ্কটা আছে 4 দাগ, দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটির সমদ্বিখণ্ডক অঙ্কন করো ও দৈর্ঘ্যটি মেপে লেখো প্রতিটি কোণের মান কত। তো প্রথমে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে সেই কোণের সমদ্বিখণ্ডক করতে হবে। দেখো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমরা কি করব, একটা স্কেলের সাহায্যে একটা সরল রেখা টেনে নেব। এবার আমরা কি করব, 90 ডিগ্রি কোণ করব। তো আশা করি কম বেশি তোমরা সবাই কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ করতে পারো। প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে চাপ নিলাম, একই মাপ নিয়ে এখানে চাপ নেব, আবার এ মাথায় চাপ নেব, এবার ওই মাপ নিয়ে উপরে চাপ নেব, এখানে বসিয়ে এখানে চাপ নেব। তো এবারে দেখো এই যে উপরে বিন্দুটা পেলাম, এটার সঙ্গে এটা যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবারে এই 90 ডিগ্রির কোণটাকে যদি আমরা হাফ করি তাহলে 45 পেয়ে যাব। তো এটাকে হাফ করে দাও। হাফ করার নিয়ম, কোণের হাফ করার নিয়ম দেখে নাও, যে এই মাঝখানের মাপটা আমরা নেব, এই মাঝখানের মাপটা নিয়ে এ মাথায় একটা চাপ নেব, আবার এখানে বসিয়ে এখানে একটা চাপ নেব, তাহলে এই হাফ হয়ে গেল। এটা যোগ করে দাও। দেখো 90-এর হাফ আমরা করে ফেলেছি, তাহলে 90-এর হাফ মানে 45, এখান থেকে এইটা এই পর্যন্ত 45। এবার এই 45 ডিগ্রি কোণটাকে কিন্তু আবার হাফ করতে বলছে, তাহলে এই 45 ডিগ্রি কোণটাকে হাফ করো। হাফ করার নিয়ম আমি বললাম একটু আগে, এই মাঝখানে মাপটা নিতে হয়, নিয়ে একবার এই মাথায় বসিয়ে এখানে চাপ নিতে হয়, আবার এই মাথায় এই পারে বসিয়ে এখান থেকে চাপটা কেটে নেব। তো এটা যোগ করে দিলেই হাফ হয়ে যাবে। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ টোটাল আঁকলাম, 45 ডিগ্রি কোণটাকে আমরা হাফ করলাম। এরপরে যে অঙ্কটা আছে দেখো, স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ অঙ্কন করো, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই সরলরেখাটির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। তাহলে আগে আমরা কোণের হাফ করেছি, এবারে একটা সরলরেখার হাফ করতে হবে। দেখে নাও, প্রথমে বলেছে 9 সেমি একটা সরলরেখা আঁকতে, তাহলে আমরা স্কেলের সাহায্যে একটা 9 সেমি সরলরেখা এঁকে নেব। দেখো এইখান থেকে এই পর্যন্ত 9 সেমি হচ্ছে। এবার এই সরলরেখাটা আমরা হাফ করব। তাহলে হাফ করার নিয়ম, হাফ বা লম্ব সমদ্বিখণ্ডক একই ব্যাপার। তাহলে এর নিয়ম হচ্ছে অনুমান করে হাফের বেশি ব্যাসার্ধ নিতে হয়। দেখো এই টোটাল 9 সেমিটার, হাফের বেশি আমরা ব্যাসার্ধ নিয়ে ফেলেছি অনুমান করে। এবার এই ব্যাসার্ধ নিয়ে এপারে একটা চাপ, এপারে একটা চাপ, আবার ওই একই মাপ নিয়ে এই মাথায় বসাও, এই মাথায় বসিয়ে দুই পারে চাপ নিয়ে নাও,
এই চাপ দুটোকে কেটে দিতে হবে। তাহলে কাটলে আমরা কি পাই? একটা বিন্দু পাই, এপারেও একটা বিন্দু পাচ্ছি, এপারেও একটা বিন্দু পাচ্ছি। এই দুটো যোগ করে দিলেই লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে 9 সেমি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আমরা এঁকে ফেললাম। এখানে একটা নাম দিতে পারো, এ বি হচ্ছে 9 সেমি সরলরেখা, এর লম্ব সমদ্বিখণ্ডকের নাম দাও পি কিউ, আর এরা ও বিন্দুতে ছেদ করেছে এখানে, এটা দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারো। তো দেখো এই হচ্ছে তোমাদের আরামবাগ হাই স্কুলের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে নমুনা প্রশ্নগুলো ছিল সেগুলো আমি সব সলভ করিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।